ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সব? সবাই ভালো আছো? রোজা করছো? রোজা নামাজ? আচ্ছা, আমার মনে হয় সময় হয়ে গেছে, জাস্ট এট 3। আমি কি অপেক্ষা করব নাকি শুরু করব? আমরা শুরু করতে পারি নিশ্চয়ই। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ, সবাই এসছো। হ্যাঁ, আমি তোমাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। জি, ভালো, খুব ভালো আছি ইনশাল্লাহ। আমার মনে হয় আমরা কন্টিনিউ করি, কারণ আজকের চ্যাপ্টারটা আমি আশা করি যে আজকে আমি এই ফায়ার আর্ম ইনজুরি আমি শেষ করব। সুতরাং তোমরা একটু ধৈর্য ধরে খুব মনোযোগ সহকারে শুনলে আমার এটা আজকে শেষ হয়ে যাবে আশা করি। আমরা লাস্ট ডেতে পড়াইছি শর্ট গান কাটিস। শর্ট গান কাটিসটা কী আজকে পড়াবো? রাইফেল কাটিস, কাটিস অফ দ্য রাইফেল উইপন। এটা কিভাবে তৈরি হয় সেটা আমরা জানাবো, এবং পরে আমরা ডিফারেন্স বিটুইন দিস টু শর্টগান কাটিজ অ্যান্ড রাইফেল কাটিজ আমরা ডিটেইলস আমরা বুঝতে পারবো সহজে। তো আমি একটু রিক্যাপচুলেট করতে চাই গত দিনের ক্লাসে। তোমরা শর্টগান কাটিজ তোমাদের নিশ্চয়ই মনে আছে, বা আজকে আরেকটু বললে বোধহয় আরও ভালো মনে হবে তোমাদের। তাতে তোমার রাইফেল কাটিজ বুঝতে সহজ হবে। শর্টগান কাটিজ আমি বলছিলাম কি, যেটা একটা সিলিন্ডার। এটা দুটো অংশ, একটা মেটালিক, নিচে থাকে মেটালিক পার্ট, উপরে থাকে প্লাস্টিকের একটা অংশ। এই মেটালিক পার্টের মধ্যে নিচে বটমে থাকে প্রাইমার, পারকাশন কাপ। এই পারকাশন কাপের মধ্যে থাকে প্রাইমার অর ইগনাইটিং সাবস্টেন্স। তার উপরে থাকে কি? তার উপর থাকে গান পাউডার। হ্যাঁ, গান পাউডার, এবং গান পাউডারের উপরে থাকে ওয়াড, এবং ওয়াডের সামনে পেছনে যদি হার্ডবোর্ড ডিস্ক থাকে, কার্ডবোর্ড ডিস্ক থাকে, টু সেপারেট ওয়াড ফ্রম দি গান পাউডার। আর তারপরে কি থাকে? তারপরে থাকে হলো পিলেট। আর পিলেট কতটা পিলেট থাকে আমরা বলছিলাম? 300 to 500 পিলেট থাকে। এলে অ্যারেঞ্জমেন্ট করা থাকে ভার্টিক্যালি, ওয়ান আফটার অ্যানাদার। হ্যাঁ, তারপরে একটা কাভারিং থাকে একটা, সেটাও একটা কার্ডবোর্ড দিয়ে। হ্যাঁ, তো এটি হলো মোটামুটি গঠন কিন্তু এই ইয়ের শর্টগান কার্টিজের এটা গঠন প্রক্রিয়া। এবং রাইফেল উইপনের কার্টিজও অনেকটা একই রকম, কিন্তু কিছু পার্থক্য আছে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে এটা যেমন দুইটা অংশ আছে, প্লাস্টিকের অংশ এবং আরেকটা আছে হলো মেটালিক। এটা টোটালি মেটালিক, দিস ইজ এন্টায়ারলি মেড অফ মেটাল। এবং শেষের দিকে যে দিস বুলেট ইজ সিঙ্গল, অলওয়েজ ইন সিঙ্গল ইন নাম্বার। বুলেট কিন্তু অনেকগুলো নাম্বার বলছিলাম, 300 to 500, বাট বুলেট থাকবে সিঙ্গলি ওয়ান। আর গোটা সিলিন্ডার থাকবে হলো মেটালিক। হ্যাঁ, এরও নিচে এখানে থাকবে কি? পারকাশন কাপ থাকবে, এবং পারকাশন কাপের সঙ্গে একটা ভেন্ট থাকবে, হুইচ কমিউনিকেট উইথ দি তোমার গান পাউডার। এর উপরেও গান পাউডার থাকবে, সব আগের মতোই থাকবে। সেই জন্য এই দুটো মোটামুটি গঠন প্রক্রিয়া একই রকম, ভিতরে যে কোনো মানে কম্পোজিশন তাও মোটামুটি একই রকমের থাকে। তাহলে কি হলো? এর ভেতরে কি থাকে? এর ভেতরে গান পাউডার থাকে, ফ্রম বেজ টু দি বুলেট পর্যন্ত, বুলেট টিপ পর্যন্ত থাকে এটা এই পাউডার, গান পাউডার থাকে। কিন্তু উল্লেখযোগ্য যে এখানে কোনো ইয়ে থাকবে না, এখানে কোনো ওয়ার্ড থাকবে না, বা কার্ডবোর্ড থাকবে না, এসব থাকবে না। হ্যাঁ, তাহলে পার্থক্যটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি অলরেডি, যে একটা থাকে বুলেট, আর ওগুলো মানে তোমার শর্টগানের কাটিজে থাকে হলো পিলেট। নাম্বার এখানে 1, ওখানে হবে 300 to 400 or 500।
এর মধ্যে কোনো ওয়ার্ড থাকবে না, আর শটগানে ওয়ার্ড থাকবে, ডিসকার্ড থাকবে, হ্যাঁ, এগুলো থাকবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাইফেল কার্টিজ অ্যান্ড শটগান কার্টিজ। আর এর উদ্দেশ্যই হলো যে এটাকে যখন আমরা ফায়ারিং করব তখন কি হবে, এটা অনেক পরিমাণে গ্যাস তৈরি হবে, তারপরে এক্সপ্লোশন হবে, সবগুলো বের হয়ে যাবে। যাই হোক, সেই মেকানিজম আমরা পরে আসবো সেই মেকানিজমে। এখন রাইফেল কার্টিজ আমরা বললাম, কম্পোজিশন বুঝতে পারলাম তোমরা কী কী। একটা মেটালিক সিলিন্ডারের টিপে থাকবে হলো একটা বুলেট, আর বেজে থাকবে হলো পারকাশন কাপের মধ্যে থাকবে ইগনাইটিং সাবস্টেন্স, দ্যাট ইজ প্রাইমার। প্রাইমারের উপরে এটাতে ভেন থাকবে, সেই ভেন দিয়ে কমিউনিকেশন হবে উইথ দি গান পাউডার। আর গান পাউডার থাকবে কোথায়, বেস থেকে এই তোমার বুলেট পর্যন্ত এখানে থাকবে গান পাউডার। সো দিস ইজ দ্য কম্পোজিশন। এখন আর আমি আরেকটা উল্লেখ বললাম যে এখানে কিন্তু কোনো ওয়ার্ড থাকবে না, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা কোনো ওয়ার্ড থাকবে না। তোমাদেরকে আমি একটা ছবি দেখাতে পারি বোধ হয়, খেয়াল করতে কি দেখা যাবে। এটা হলো শটগান কার্টিজ, তোমরা নিশ্চয়ই ছবিতে দেখে নিবা। নিচেরটুকু মেটাল, নিচেরটুকু কালার যেটুকু মনে হচ্ছে মেটালিক, আর বাকিটুকু হলো প্লাস্টিক। আর এইটার দেখো, এটা কিন্তু গোটাটাই মেটালিক। দিস ইজ রাইফেল কার্টিজ, এটা গোটাটাই দেখো মেটালিক। উপরে আছে তোমার বুলেট, আর নিচে আছে হলো এই যে এখানে আছে হলো পারকাশন কাপ। আচ্ছা, সো এখন এই রাইফেল কার্টিজ নানা ধরনের হতে পারে, আমরা ডিফারেন্ট টাইপস আমরা বলবো। যেমন কতগুলো আমি তোমাকে বললাম যে এর বুলেটের টপ মোস্ট পার্ট, দ্যাট ইজ লাস্ট পার্ট অফ দি বুলেট ইজ নোন অ্যাজ দ্য নোজ অফ দ্য বুলেট। এটা সবসময় ফাইন থাকে, অনেক সময় ফাইন থাকে, পেন্সিলের মতো থাকে বা রাউন্ড থাকে। ইউজুয়ালি আমরা রিভলভারে যেগুলো ব্যবহার করি বা পিস্তলে যেগুলো ব্যবহার করি সেটা রাউন্ড থাকে। আর এর মুখটা যেটা আমরা তোমার সেনাবাহিনীর সদস্য, পুলিশ, বিডিআর, আর্মি, এরা যারা ব্যবহার করে তারা ফাইন থাকে, খুব ফাইন। তাহলে এটাকে আমরা অনেকভাবে ব্যবহার করি। শর্ট ফ্ল্যাট পয়েন্ট এরকম হতে পারে, আবার মিডিয়াম ফ্ল্যাট পয়েন্ট হতে পারে, হ্যাঁ, আবার পেন্সিল টাইপের হতে পারে, নানা ধরনের টাইপ হতে পারে। এটা পেন্সিল টাইপ হলে হবে কি, খুব তাড়াতাড়ি করে এটা পেনিট্রেশন হবে, এটা হলো সুবিধা। আর অ্যাকর্ডিং টু দি কোয়ালিটি অফ দি বুলেট আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা হলো দাম বুলেট। উচ্চারণটা হলো DUM, দেখা আছে দাম বুলেট, বাট উচ্চারণটা হবে দমদম বুলেট। আমরা যদি ইংরেজি বলা হয় দাম, বাট এটা দমদম। এটা ঘটনা আছে, এটা ব্রিটিশ পিরিয়ডে এক সময় এই দমদম, তোমরা চেনো নিশ্চয়ই, দমদমের নাম শুনছো? দমদম একটা এয়ারপোর্ট আছে তোমার কলকাতায়, দমদম বিমানবন্দর। ঠিক এই বিমানবন্দরের রাইডটা ঘটেছিল ব্রিটিশ পিরিয়ডে। তারা এই ভারতীয় জনগণের উপরে একটা পৈশাচিক হামলা চালায় এই অস্ত্র দিয়ে। এটাকে বলা হয় দাম বুলেট। এই দাম বুলেট এক টাইপের। এরা হলো কি, when it strikes the body it breaks into different multiple fragments এবং causes massive destruction of the body tissue. এটা একটা ইনহিউম্যান, দ্যাট ওয়াজ অ্যান ইনহিউম্যান। পরবর্তী সময়ে এই ইনহিউম্যানিটির জন্য এই টাইপের বুলেটগুলোকে এটা জাতিসংঘ থেকে এটাকে করে দেওয়া হয়, ব্যান করে দেওয়া হয়। আর কিন্তু এটা পাওয়া যাবে না, দমদম বুলেট। তাহলে কী হলো, এটা একটা টিপ অফ দি বুলেটে এত বেশি ফ্র্যাজাইল, যেই মাত্র ঢুকবে এটা ভেঙে যাবে, ভেঙে মাল্টিপল ফ্র্যাগমেন্ট তৈরি হবে। দিস মাল্টিপল ফ্র্যাগমেন্ট উইল ডিস্ট্রাক্ট ইন এ ডিস্ট্রাকটিভ ওয়ে, সিভিয়ার ডিস্ট্রাকশন অফ দি বডি টিস্যু, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দি পার্সন উইল ডাই। সো এই পৈশাচিক জন্য এটাকে আমরা বন্ধ করে দিয়েছে পরবর্তী সময়ে বিশ্ব জাতিসংঘ। এটা আর এখন পাওয়া যাবে না। তারপরে আসো তুমি ফ্রেঞ্জিবল বুলেট, আমরা বলবো ফ্রেঞ্জিবল, এটাও তাই,
ইট ব্রেক্স, হ্যাঁ, মাল্টিপল ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, একটু লাগলেই এটা ভেঙে যায়, বাট এটা ওই ধরনের ডিস্ট্রাকশন করে না, এই জন্য এটা এখনও চলে, বাট দমদম বুলেট কিন্তু আর চলবে না, এই ফ্র্যাঞ্জিবল বুলেট। আরেকটা আছে রিকোসিড বুলেট। রিকোসিড মানে রিবাউন্ডিং করা। তোমরা নিশ্চয়ই ক্যারাম বোর্ড খেলো। ক্যারাম বোর্ড খেললে কি হয়, আমাদের টার্গেট থাকে যে ওই যে তোমার বারে লাগাতে হয়, তারপরে দেখা যায় আরেকটাকে একটা ডাইরেক্ট না হিট করে অন্য একটা জায়গাতে স্ট্রাইক করে হিট করা হয় গুটির উপরে। এটা হলো কি ক্যারাম বোর্ডে আমরা খেলি যেটা, হ্যাঁ, স্ট্রাইক করি যেটা, অনেকটা এরকমই যে বিফোর স্ট্রাইকিং অফ এ পারসন, বডি অফ এ পারসন, ইট স্ট্রাইকস অ্যান্ড দ্য ইন্টারভেনিং একটা অবজেক্ট। যেমন ধরো তোমার ইনফ্রন্ট অফ মি একটা, আমি একজনকে গুলি করব, তাহলে ইনফ্রন্ট অফ মি আমি ওইখানে ডাইরেক্ট গুলি না করে আমি যদি ওয়ালে আমার বাম দিকে বা উপর দিকে রুফে ছাদে যদি গুলি করি, তাহলে সেখান থেকে এটা রিকোসিট হবে, রিবাউন্ড হবে, ওখানে লেগে আবার তাকে আঘাত করবে, ডাইরেক্ট আঘাত করবে। এটি হলো রিকোসিট বুলেট, অর্থাৎ নট directly firing the person, but before firing, before shooting, you are to shoot intervening objects. মাঝখানে একজন থাকবে, একটা অবজেক্ট থাকবে, এবং এটা শুড বি ভেরি হার্ড সাবস্টেন্স হওয়া লাগবে, তা নাহলে তো এটা রিবাউন্ড হবে না, রিকোসিট হবে না। একে বলা হয় রিকোসিট বুলেট। আরেকটা আছে হলো টেন্ডেম বুলেট। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। টেন্ডেম অনেকটা বলা হয় যে এই পিগি টেইল, অর্থাৎ কুকুরের লেজ বা শুকুরের লেজ, এরকম টাইপের এটা, হ্যাঁ, টেন্ডেম বুলেট। এটাও সাধারণত দেখা যায় যে একটু ব্যারেলের মধ্যে এই থেকে যায় এটা টেন্ডেম বুলেট। অর্থাৎ এটা কেমনে হয়, তুমি যদি আমরা একটা ফায়ারিং করলাম, ফায়ারিং করার পরে কোনো কারণে যদি এই কার্টিজটা ভিতরে থেকে গেল, কোথায় থাকলো, এটা ব্যারেলের মধ্যে এটা থেকে গেল, এনিহাও আমি এটা পরিষ্কার করিনি পরবর্তী জন্য, বাট সেকেন্ড টাইম যখন তুমি আরেকটা ফায়ারিং করবা, তখন ওই আগেরটা রিমেইনিং কার্টিজ অ্যান্ড এখন যেটা যাবে এইটা, এই দুটো বলা হলো টেন্ডেম বুলেট, দুটো একসঙ্গে বেরোবে। সুতরাং ওয়ান ফায়ারিং প্রডিউসিং কি এক্সপালশন অফ টু বুলেটস অর টু বুলেটস ফ্রম দ্য কোথায় ফ্রম দ্য ব্যারেল। তাহলে প্রথমে একটা থেকে গেল, সেটাকে আমি পরিষ্কার না করে নট উইদাউট ক্লিনিং, হ্যাঁ, সেকেন্ড যখন আমি ফায়ারিং করব, তখন দুইটা বুলেট একসঙ্গে বেরিয়ে যাবে এবং একই জায়গাতে একই ওন্ডের মধ্যে ঢুকবে। এটি হলো টেন্ডেম বুলেট। দিস ইজ দ্য টেন্ডেম বুলেট। এর মেডিকেলি ইম্পর্টেন্স হলো যে আগেরটায় এটা মিস হয়ে গেছে, অর্থাৎ এটা ফায়ারিং হয়েছে, বাট দ্যাট ইজ লস্ট উইথিন দ্য ব্যারেল, but at the second time it causes the expulsion of the previous one and the later one. দুটো একসঙ্গে যাবে এবং এরা একটাই ওন তৈরি করবে, সেই ওনের মধ্যে দেখা যাবে যে এটা দুটো বুলেটই একসঙ্গে আমরা পাচ্ছি। ঠিক আছে, এটা হলো টেন্ডেম বুলেট। আরেক ধরনের বুলেট আছে সুভেনির বুলেট। সুভেনির শব্দের অর্থ নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। সুভেনির কি, আমরা কাউকে গিফট দেই, হ্যাঁ, সেটি হলো সুভেনির। কিন্তু এখানে গিফটটা কিন্তু অন্যভাবে দেওয়া হয়, এটাও এক ধরনের সুভেনির, কারণ এটা বাই হবে, এটা হলো ইফ এ বুলেট ইজ প্রেজেন্ট ইন আওয়ার বডি, যেমন ধরো গ্লুটিয়াল রিজন, এখানে কোনো ভাইটাল অর্গান নাই, কোনো স্ট্রাকচার নাই, সেই জন্য গ্লুটিয়াল রিজনে সাধারণত এগুলো গেলে খুব ডিপে থাকলে এটা আমরা ইচ্ছা করেও আর বের করি না, কেটে যে বের করা এটা করি না, কারণ করতে গেলে আরও নানা ঝামেলা হয়। এখন যখন এসব জায়গায় হ্যাঁ যদি নন ভাইটাল এরিয়াতে থেকে যায় কোনো কারণে, অ্যাকচুয়ালি বডি তার এই মেকানিজম করে দেখা যায় যে এটা চারদিক দিয়ে একটা ফাইব্রোসিস তৈরি করে, ফাইব্রাস টিস্যু তৈরি করে এটাকে ভিতরে ইনক্যাপসুলেটেড করে এবং দে ডু নট হার্ম এনাফ, তারা খুব ক্ষতিও করে না। এই জন্য এটাকে বলা হয় সুভেনির বুলেট। অর্থাৎ অনেক দিন পরে তুমি যখন এক্স রে করবে, কোনো কারণে যদি এক্স রে করতে হয়, দেখা যাবে সেখানে একটা বুলেট আছে,
এটাকে বলা হয় সুভেনির বুলেট। এছাড়া প্লাস্টিক বুলেট আছে, অনেকগুলো প্লাস্টিক বুলেটও পাওয়া যায়, যেমন আমরা রায়েট কন্ট্রোল করার জন্য সেদিনও বলছিলাম প্লাস্টিক বুলেট এগুলো সাধারণত 10 থেকে 12 সেন্টিমিটার লং হতে পারে, এটা 135 থেকে 140 গ্রাম এটার ওয়েট হতে পারে। এটা দিয়ে মানুষের বড় রকমের ক্ষতি করা যায় না, খুব কাছাকাছি থেকে মারলে অবশ্য ক্ষতি হতে পারে। রায়েট কন্ট্রোলের জন্য দূর থেকে মারা হয়, অ্যাব্রেশন ব্রুজ এসব করে, কিন্তু খুব কাছাকাছি মারলে যদি ভাইটাল অর্গানে মারো তাহলে কিন্তু এটা লিথালিটি তৈরি করবে। সো দিস মাস অ্যাবাউট ইয়ার, আমরা তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলাম, কার্টিজ, শটগান কার্টিজ এবং রাইফেল কার্টিজ, এই দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, এবার এর মধ্যে আমরা বলছিলাম যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট ইজ দ্য গান পাউডার। গান পাউডার আমরা এটা সাধারণত 3 ধরনের হয়, ব্ল্যাক পাউডার, স্মোকলেস পাউডার অ্যান্ড সেমি স্মোকলেস পাউডার। কী বললাম? ব্ল্যাক পাউডার, স্মোকলেস অ্যান্ড সেমি স্মোকলেস পাউডার। অর্থাৎ ব্ল্যাক পাউডারে বেশি কী হবে? ধোঁয়া হবে, স্মোক হবে, এই জন্য এটাকে বলা হয় স্মোক। ব্ল্যাক পাউডারে বেশি হবে স্মোক। আর স্মোকলেস মানে নিশ্চয়ই কম স্মোক তৈরি হবে, এটা হলো স্মোকলেস। আর সেমি মানে ইন বিটুইন দিস টু, সেমি স্মোকলেস। কারণ ব্ল্যাক পাউডারের কম্পোজিশন কি? দ্য কম্পোজিশন অফ দি ব্ল্যাক পাউডার, যে এখানে মেইন হলো পটাশিয়াম নাইট্রেট, 75% থাকে পটাশিয়াম নাইট্রেট, সালফার থাকে 10%, অ্যান্ড চারকোল থাকে 15%। এই নিয়ে হলো ব্ল্যাক পাউডার। হয় কি এর মধ্যে এই পাউডারগুলো সাধারণত দেখা যায় আমরা এফজি বলি, কারণ যত বেশি ফাইন হবে এরা তত বেশি জ্বলবে, এই জন্য তাড়াতাড়ি করে বার্ন হবে, অনেক বেশি জ্বলবে, এই জন্য যত বেশি ফাইন হবে তাহলে 3FG হলে বেশি জ্বলবে এটা। এটা হলো ব্ল্যাক পাউডার। স্মোকলেস, তোমরা বুঝতে পারছো, স্মোকলেস মানে সেখানে কোনো স্মোক তৈরি হবে না, মোরলেস হবেই না, এরকমই হবে। এর কম্পোজিশন হলো নাইট্রোগ্লিসারিন অ্যান্ড নাইট্রোসেলুলোজ, অথবা অনলি নাইট্রোসেলুলোজ, এদেরও হতে পারে। তাহলে একটা হলো শুধুমাত্র সেলুলোজ, একটা হলো নাইট্রোসেলুলোজ, নাইট্রোগ্লিসারিন, অথবা এটা একটা ডাবল বেজ হলো, আরেকটা এখন ট্রিপল বেজও তৈরি করা হয়, নাইট্রোসেলুলোজ, নাইট্রোগ্লিসারিন অ্যান্ড নাইট্রোগুয়ানিডিন দিয়ে আমরা ব্যবহার করি। তো আমাদের ট্রিপল বেজ যেটা এখন ইদানিংকালে আমরা এটাকেই বেশি ব্যবহার করছি। এটা হলো কী হয়, এখানে একটা স্মোক হয় না। কেন স্মোক হয় না? নিশ্চয়ই কার্বন পার্টিকেলগুলো, আমরা তো বলছিলাম চারকোল আছে, এই কার্বন পার্টিকেলগুলো খুব কমপ্লিটলি বার্ন হওয়ার কারণে সেখানে স্মোক হয় না, এটা স্মোকলেস বলা এই জন্য। আর সেমি স্মোকলেস যেটা, সেটা ইন বিটুইন দিস টু, 80% থাকে ব্ল্যাক পাউডার অ্যান্ড 20% থাকে স্মোকলেস পাউডার, এটা হলো সেমি। তাহলে আমরা কম্পোজিশন বুঝলাম, আমরা মোটামুটি ফায়ার আর্ম উইপন আমরা কীভাবে ব্যবহার করতে পারবো সেই মেকানিজমটা আমরা এখন বুঝতে পারলাম, যে এই কার্টিজ দিয়ে আমরা কীভাবে ব্যবহার করব। এখন মেকানিজমটা কী? হোয়াট ইজ দ্য মেকানিজম অফ ফায়ারিং? ফায়ারিং যে করি এটা কী মেকানিজম? আমরা যখন এই যে দেখো, এটা স্ট্রাইক ট্রিগার, আমরা বলছিলাম যে ট্রিগারে যখনই চাপবো এখানে একটা পিন থাকবে, সেই পিন দিয়ে আর হ্যামারের সঙ্গে অ্যাটাচমেন্ট করা আছে। এটা আমি বলছিলাম পারকাশন কি, পারকাশন কাপের নিচে থাকে পারকাশন ক্যাপ, এই ক্যাপের মধ্যে ওই পিন দিয়ে আঘাত করবে। যখনই জোরে সোরে আঘাত করবে তখন ওই পারকাশন কাপের মধ্যে যে ইগনাইটার আছে, ইগনাইটারটা কী জিনিস? তাহলে তোমরা ইগনাইটার হলো যে তোমার ইগনাইটার মানে হলো যে এর মধ্যে কিছু কেমিক্যালস থাকে, আমরা জানি এই কেমিক্যালগুলো আঘাত পেলে এটা আগুন লেগে যায়। যেমন লেড পারক্সাইড, তারপরে বেরিয়াম নাইট্রেট, এগুলোতে একসঙ্গে থাকলে যখনই মাত্র পিন দিয়ে আঘাত করলাম, এই আঘাতের কারণে এরা ভেতরে যে প্রাইমার কাপের মধ্যে যে ইগনাইটার আছে, এই যে তোমার লেড পারক্সাইড এবং বেরিয়াম নাইট্রেট, এরা তখন আগুন জ্বলে ওঠে। দে কট ফায়ার, এবং দিস ফায়ার
ওদেরকে উপর দিকে যাবে। ভেন্ট আছে কমিউনিকেশন উইথ দি তোমার গান পাউডার, তখন গান পাউডার আগুন ধরবে। এখানে কিন্তু ফ্লেম হয় না, বাট কি হয়, হিউজ পরিমাণে গ্যাস হয়। দিস গ্যাস, এ লট অফ গ্যাস, হেভি প্রেশার, দিস প্রেশার উইল এক্সপেল দি কন্টেন্ট অফ দি তোমার কার্টিজের মধ্যে যে কন্টেন্ট আছে সেগুলোকে এরা ফোর্সফুলি এরাকে বের করে দেবে। কোথায় বের করে দেবে? টু দি ব্যারেলের মধ্যে বের করে দেবে। এরা মাজল এন্ড দিয়ে এরা বের হয়ে যাবে। এটি দ্য মেকানিজম, এটি দ্য মেকানিজম অফ দি ফায়ারিং। আর কি থাকবে? আমরা বলছি যে এর মধ্যে যারা থাকবে, ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডগুলো প্রিভেন্ট করবে আর লিব্রিকেট করবে এবং এর ভেতরে যেতে দেবেন, বাইরে যেতে দেবে না বাকিটুকুকে। দিস ইজ দ্য মেকানিজম অফ দি ফায়ারিং অফ দি কি শর্ট গান অর রাইফেল উইপন। আচ্ছা, এখন হলো কি যে এই যে আমরা করলাম, গেল কি এরা কত দূর যাবে। আমরা এখন মূল কারণে আসবো। আমরা বলছি যে এটা কি ফায়ার আর্ম কি ইঞ্জুরি প্রডিউসড বাই দি ফায়ার আর্ম, দ্যাট ইজ বাই দ্য বুলেট। এই যে ইঞ্জুরি হবে, এখন কিন্তু আমাদের মেইন পড়াটা কিন্তু এখনই যে আমরা কী ইঞ্জুরি পাবো এবং কোথায় পাবো। আমরা কি বললাম যে টোটাল কন্টেন্ট অফ দি তোমার কার্টিজ উইল এক্সপাল কোন দিক দিয়ে যাবে? থ্রু দি মাজল এন্ডে যা এরা যত দূরে পারে যাবে। কত দূর যাবে? এখন কে যাবে? সবাই তো যাবে। কে যাবে? হোয়াট আর দ্য কম্পোনেন্ট উইচ উইল রাইট? কে যাবে? যেমন বুলেট যাবে, পিলেট যাবে, ফ্লেম যাবে, হ্যাঁ, আনবার্নড আর পার্শিয়ালি বার্ন পাউডার যাবে, হ্যাঁ, এবং স্মোকগুলো বের হয়ে যাবে। সো আর কী থাকবে ভেতরে? কী থাকবে? আরও ভেতরে থাকে সাধারণত গ্যাস। যেমন আমরা বলছি যে এখানে গ্যাস তৈরি হয়, কি প্রচুর গ্যাস তৈরি হয়। কী কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড, এসব গ্যাস কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে তৈরি হয়। তো এদের মধ্যে এই গ্যাসগুলো এরা বের হয়ে যাবে। তাদের মধ্যে ইম্পর্টেন্ট হলো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড, এরা এক্সপেল করা যাবে, একই সঙ্গে যাবে। এখন এই কত দূরে যাবে? আমরা পড়াইছি এর আগে যে শর্ট গান কার্টিজ কত দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে। আমরা জানি ইউজুয়ালি 30 to 40 মিটার, মাজল লেন্থ থেকে 30 to 40 মিটার এরা যেতে পারে। আর রাইফেল উইপনে কত যেতে পারে? যেমন রিভলভার, পিস্তল থেকে 100 to 150, এবং তারপরে মিলিটারি যেগুলো ব্যবহার করে, সেনাবাহিনীর সদস্য যারা ব্যবহার করে, সেগুলো কিন্তু 1500 মিটার পর্যন্ত যেতে পারে। তাহলে ইঞ্জুরিটা কোথায় হবে? তাহলে ইন দ্য ওয়ে, এই রাস্তার মধ্যেই তো এই ইঞ্জুরিগুলো হবে। কতটুকু ট্রাভেল করলো? এখন ট্রাভেলিংয়ের বিষয়টা হলো, আমরা বলে এটা গেল এই পিলেট এবং বুলেট এরা গেল। আর কি থাকে? আনবার্ন ফ্লেম থাকে। তাহলে ফ্লেম কত দূর পর্যন্ত যেতে হবে? মাজল লেন থেকে ফ্লেম সাধারণত দেখা যায় যে 15 সেন্টিমিটার পর্যন্ত যেতে পারে ইন কেস অফ তোমার শর্ট গান উইপন। আর যদি এটা রাইফেল উইপন হয় তাহলে 5 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত, 5 to 7 সেন্টিমিটার ইট উইল ট্রাভেল। কত দূর যাবে? 5 থেকে 7 সেন্টিমিটার দূরে ফ্রম দ্য মাজল এন্ড অফ দ্য ব্যারেল। আর যাবে কত? 30 সেন্টিমিটার বললাম, 30 সেন্টিমিটার যাবে। আচ্ছা, এটা কি গেল? এটা হলো স্মোক। আর ফ্লেম কত দূর যাবে? আমি বলছি ফ্লেম 15 সেন্টিমিটার ফ্রম দ্য থেকে, এই মাজল এন্ড থেকে যাবে হলো শর্ট গান 15, আর এটা যাবে হলো 7.5। আচ্ছা, আর আনবার্ন পার্টিকেল কত দূর যাবে? আনবার্ন পার্টিকেল ইউজুয়ালি শর্ট গানে যদি হয় তাহলে 60 সেন্টিমিটার থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত যেতে পারবে। আর যদি রাইফেল উইপন হয় তাহলে এরা যাবে অনলি 40 to 60 সেন্টিমিটার ফ্রম দ্য মাজল এন্ড। আমরা বারবার বলছি কিন্তু মাজল এন্ড হিসাবে কিন্তু মাজল এন্ড থেকে করতে হবে, হ্যাঁ, এখান থেকে করতে হবে। তাহলে কি হবে? এরা এই ডিস্টেন্স পর্যন্ত, যেমন ধরো শর্ট গান 30 মিটার যেতে পারে, এর মধ্যে ইঞ্জুরি করবে, এর বাইরে সে করতে পারবে না, বা 40 পর্যন্ত করতে পারবে, তার বাইরে করতে পারবে না। যেমন ধরো
ইয়েগুলো, এই তোমার বুলেটগুলো কত দূর যাবে? আমার কাছে 100 to 1500 পর্যন্ত, এর মধ্যে ইঞ্জুরি করবে। এর বিয়ন্ড 1500 এরা করতে পারবে না, ইঞ্জুরি করতে পারবে না। ব্যাস। তাহলে এখন ফ্লেম কতদূর পর্যন্ত করতে পারে? ফ্লেম তো একটা, এরাও তো ক্ষতি করবে, তাই নাকি? ফ্লেম মানে এরা কাজ কি? এরা কাজ করবে হলো এরা সিনজেনিং অফ দি হেয়ার অর সিনজেনিং অর বার্নিং অফ দি স্কিন সারাউন্ডিং দি ওন, যে ওনডে যাবে তার চারপাশে এরা কিছু করবে কি, এরা বার্ন করতে পারবে বা সিনজেনিং অফ দি হেয়ার করতে পারবে। হ্যাঁ, তাহলে এরা তোমার সিনজেনিং অফ দি হেয়ার আর বার্ন করতে পারবে। স্মোক কী করতে পারবে? স্মোকের কোয়ালিটি হলো ইট উইল ডিসকালারেশন অফ দি স্কিন, এটা হবে তোমার কালার ব্ল্যাকেনিং অফ দি স্কিন, কালার চেঞ্জ করবে। হ্যাঁ, আর যেটা আনবার্নড অর পার্শিয়ালি বার্নড যেগুলো পাউডার থাকবে, এরা এই রেঞ্জের মধ্যে, এদের রেঞ্জের মধ্যে কিন্তু এরা কী করবে? টাটুইং করবে। টাটুইং, হ্যাঁ, টাটুইং তোমরা নিশ্চয়ই জানো, এটা এক ধরনের যেটা ভিতরে ঢুকে ঢুকে থাকবে, থেকে এটা টাটুইং তৈরি করবে। সো দিস উইল বি দ্য এই পর্যন্ত এরা করতে পারবে। তাহলে আমরা যদি রেঞ্জের মধ্যে, এখন যেটা তোমার থাকবে যেটা এখন পিলেট বললাম এবং বুলেট বললাম, এরা তো অনেক দূর যাবে। এরা কি সব জায়গাতে একই ধরনের ইঞ্জুরি করবে? সব জায়গাতে থেকে অল ডিস্টেন্সেই একই রকমের ইঞ্জুরি করতে পারবে না। কাছাকাছি আমরা এমনি বুঝতে পারি যে কাছে হলে বেশি ডিস্ট্রাকশন হবে, দূরে হলে তার চেয়ে কম, তার চেয়ে দূরে তার চেয়ে কম, শেষে যা হয়তো একেবারেই মোশন কমে যাবে, তার গতিবেগ কমে যাবে, তার ফোর্স অফ পেনিট্রেশন কমে যাবে, আর বেশি করতে পারবে না। সেই জন্য এরা সাধারণত যেমন পিলেট বা বুলেট দিয়ে কী ধরনের ইঞ্জুরি হতে পারে? আমরা ইন কেস অফ শর্ট গান আমরা বলতে পারি যে উইদিন 30 to 40 মিটার। আমরা প্রথমে বলবো কি, কন্ট্যাক্ট ওন তৈরি করতে হবে। কন্ট্যাক্ট মানে কি? হোয়েন টাচিং দি মাজেল এন্ড অফ দি ব্যারেল ওভার দ্য কি সারফেস অফ দ্য বডি অফ এ পার্সন। কোনো মানুষের গায়ে যদি আমি এইভাবে ঠেকায় দেই, হ্যাঁ, তাহলে এটা হলো কন্ট্যাক্ট, একদম ঠেকায় রাখছি। হ্যাঁ, টাচিং দি মাজেল এন্ড অফ দ্য ব্যারেল, এটা হলো কন্ট্যাক্ট ওন। আচ্ছা, দিস ইজ দ্য কন্ট্যাক্ট ওন। তাহলে কন্ট্যাক্ট ওনডে এক রকমের চেঞ্জ হবে। আবার এরা আরেকটু যদি দূরে আসে, আমরা বলি ক্লোজ কন্ট্যাক্ট ওন, ক্লোজ কন্ট্যাক্ট, মানে ঠিক নট টাচিং। কত হবে? উইদিন 1 মিটার, 1 মিটারের মধ্যে যদি হয় তাকে বলবো আমরা কন্ট্যাক্ট ওন, ক্লোজ কন্ট্যাক্ট, কাছাকাছি বাট নট কন্ট্যাক্ট। আবার যদি আরেকটু দূরে যাই, 1 থেকে 4 মিটার পর্যন্ত ধরা হয়, যে উইদিন 4 মিটারের মধ্যে যাই, তাহলে বলবো তোমার কী বললাম? কন্ট্যাক্ট ওন, ক্লোজ কন্ট্যাক্ট আর নিয়ার কন্ট্যাক্ট। এটা হবে নিয়ার কন্ট্যাক্টের কাছাকাছি, নিয়ার কন্ট্যাক্ট উইদিন 1 to 4 মিটার। দেন অ্যাওয়ে ফ্রম দ্য 4 মিটার, এটা হলো ডিস্ট্যান্ট কন্ট্যাক্ট। ঠিক একই রকম আমরা রাইফেল ওয়েপনেরও তাই, যদি ক্লোজ কন্ট্যাক্ট মানে টাচিং, এটা হলো ক্লোজ কন্ট্যাক্ট। আর দূরে, একটু দূরে, এখানে আবার 1 সেন্টিমিটার দূরে না, 1 মিটার দূরে না, এখানে হবে যে ফায়ারিং হচ্ছে, যে ফ্লেম যাবে, সেই ফ্লেম যত দূর পর্যন্ত, আমরা বলছিলাম কত, 5 to 7 মিটার, 7 সেন্টিমিটার অর 8 সেন্টিমিটার, এরকমের দূরে যদি থাকে, যে উইদিন দ্য লিমিট অফ দি ট্রাভেলিং রেঞ্জ অফ দি ফ্লেম, তাকে বলবো আমরা হলো কি, ক্লোজ কন্ট্যাক্ট। আবার নিয়ার কন্ট্যাক্ট কি, তারও একটু বেশি, যে গ্র্যানিউলসগুলো, যে গ্রেনগুলো যেহেতু দূর থাকে, মনে করো 40 to 60, আমরা বলছিলাম ইন কেস অফ তোমার রাইফেল উইপন কার্টিজ, কত বলছিলাম আমরা, 40 to 60 সেন্টিমিটার। সুতরাং 40 to 60 সেন্টিমিটারের মধ্যে যদি থাকে, তাহলে ওটা বলবো নিয়ার কন্ট্যাক্ট। অ্যান্ড বিয়ন্ড দিস 60 অ্যাবভ অথবা 90 অ্যাবভ, এটাকে বলবো আমরা হলো ডিস্ট্যান্ট কন্ট্যাক্ট। সুতরাং এই কন্ট্যাক্ট, নিয়ার কন্ট্যাক্ট, ক্লোজ কন্ট্যাক্ট অ্যান্ড ডিস্ট্যান্ট কন্ট্যাক্ট একই জায়গায় একই রকমের চেঞ্জ আছে, তাই না? আমরা সেটা আমরা পড়ে নেবো সেটা নিশ্চয়ই। আচ্ছা, এখন আমরা বলি যে এটা কী হলো, তাহলে এই যে ইঞ্জুরি তৈরি হলো, দিজ আর দ্য ইঞ্জুরি প্রডিউসড বাই দ্য ওয়েপন। কত দূরে থেকে আছে সেই ইঞ্জুরিটা আমরা এটা ডিসকাশন করবো। এটা হলে এন্ট্রি অন, যদি কন্ট্যাক্ট হয় তাহলে বলবো কি এন্ট্রি অন। এখন যখন কন্ট্যাক্ট হয়, তখন আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, কলার অ্যাব্রেশন। আমি যখন এটা এখানে আমার শরীরে লাগায় রাখবো, তখন নিশ্চয়ই একটা ফোর্স দেওয়া হবে। এই ফোর্স দেওয়ার জন্য এটা তো একটা সার্কুলার, দেখবে একটা সার্কুলার রিম হয়েছে, একটা ইমপ্রেশন।
একটা ইমপ্রেশন, একটা দাগ হবে, ইমপ্রেশন হবে, এটাকে বলা হয় অ্যাব্রেশন কলার। অ্যাব্রেশন কলার ইট ইন্ডিকেটস যে এটা একটা নিয়ার কন্ট্যাক্ট। এই অ্যাব্রেশন কলার যদি আমরা দেখতে পাই তাহলে বুঝবো যে এটা একটা মানে একটা নিয়ার কন্ট্যাক্ট হয়েছিল, টাচ করছে। এখন যখন কন্ট্যাক্ট ওন্ড হয় তাহলে কি হয়? কন্ট্যাক্ট ওন্ড হওয়া মানে এর ভিতরে যে কন্টেন্ট আছে, অর্থাৎ হোল দি কন্টেন্ট অফ দি তোমার কার্টিজ, বোথ রাইফেল কার্টিজ আর শটগান। আমি আগে শটগানে আগে বলি। শটগান কার্টিজের ভিতরে কী কী আছে আমরা সব জানি। গান পাউডার আছে, হ্যাঁ, বুলেট আছে, পিলেটগুলো আছে, তাই নাকি? আর কি আছে? গ্যাস যাবে, ফ্লেম যাবে, আনবার্নড আর বার্ন পার্টিকেল, গান পাউডার যাবে, যাবে, হ্যাঁ, এগুলো অল এন্টার ইন্টু দি ইন মাস ভেতরে, যেহেতু কন্ট্যাক্ট এর ভেতরে চলে যাবে, হয়ে যায় কি একটা হোল একটা তৈরি হলো, একটা এর মধ্যে একটা ইঞ্জুরি হলো। সেই ইঞ্জুরির মধ্যে এগুলো সমস্ত ম্যাটেরিয়ালসগুলো আমরা পাবো। যেহেতু কন্ট্যাক্ট মানে প্রেশার দেওয়া আছে, এগুলো চারদিকে কোনো লিক করবে না, সেই জন্য কোনো কিছুই ফ্লেম বা স্মোক এগুলো বাইরে যাবে না। এখন যদি একটু দূরে আসি, আর ভেতরে আর কি যাবে, যে ওন্ডের মধ্যে দেখা যাবে যে কার্বন মনোক্সাইড গেছে। এই কার্বন মনোক্সাইড যাওয়ার জন্য এই বিষয়টা হবে একটু কেমন, ওনটা হবে একটু চেরি রেড কালার, ভেরি রেড কালার। আবার ভেতরে যে কী হবে, গান পাউডার আছে, ব্ল্যাকেনিং হবে, টিস্যুগুলো ব্ল্যাকেনিং হবে, উপর দিকে কিছুটা হবে চেরি রেড কালার, ভিতরে থাকবে। এছাড়া ওখানে পিলেট পেতে পারি আমরা, সব কোয়ান্টিটি আমরা ওখানে আনবার্ন পার্টিকেল পাবো, সবই পাবো এর ভিতরে, যেহেতু বাইরে থেকে লিক করতে পারছে না। এই আর যদি ক্লোজ কন্ট্যাক্ট হয় তাহলে কী হবে? আমরা বলছি যে কি 1 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য বডি সারফেস, তাহলে এটা হবে ক্লোজ কন্ট্যাক্ট। এটাতে কি হবে দেখো, এখান থেকে যদি তুমি মারো তাহলে কি হবে, সমস্ত কিছুই ভেতরে যাবে না। কি যাবে তাহলে? যাবে শুধু হলো পিলেটগুলো, দে উইল এন্টার ইনটু দি বডি ক্যাভিটি, শুধুই পিলেটগুলো যাবে। তারপরে কি হবে, আর থাকবে কি, হ্যাঁ, আর থাকবে হলো যে তোমার আনবার্ন পার্টিকেল থাকবে। এরা এই ওন্ডের চারদিক দিয়ে ছড়ায় যাবে, শক্ত করে আঘাত লাগবে। এর আঘাত না কী হবে, টাটুইং হবে, টাটুইং, বোঝা গেল? আর যদি ফ্লেম বাড়ায়, ফ্লেম তো অবশ্যই বাড়াবে। এই ফ্লেম এটাকে বলছি আমি সিনজেনিং অফ দি হেয়ার অর বার্নিং অফ দি স্কিন সারাউন্ডিং দি ওন্ড, এগুলো বার্নিংও হবে এবং সিনজেনিং অফ দি হেয়ার হবে, হ্যাঁ। সো আর গ্যাস দিয়ে কী হলো, যে ভিতরে ইন্টিরিয়র অফ দি ওন্ডে এটা কালার ডিসকালারেশন হবে, এটা এই তোমার হবে, এই চেরি রেড কালার হবে। আর কি হবে, যে স্মোক তো আসবে, সেই স্মোকতে কী হবে, ব্ল্যাকেনিং অফ দি স্কিন অর মিউকাস মেমব্রেন, যেখানেই হোক না কেন, যেখানে টাচ করবে তার চারদিক দিয়ে কি ব্ল্যাকেনিং হবে। তার আমরা কী কী পেলাম, ব্ল্যাকেনিং পেলাম, বার্নিং অফ দি স্কিন অর সিনজেনিং অফ দি হেয়ার। আর ভেতরে পেলাম কি, যে এন মাস হয়তো পিলেটগুলো পাবো, আর কিছু কার্বন ডাইঅক্সাইড যাওয়ার জন্য ইঞ্জুরিটা হবে, ইন্টিরিয়র অফ দ্য ইঞ্জুরি উইল স্টেইন কি চেরি রেড কালার, এটা পাবো। একইভাবে আমরা যদি রাইফেল উইপনে যাই, একই ঘটনা ঘটবে, সবই যাবে ভেতরে, কন্টেন্ট অফ দি কী হবে, ওর মধ্যে বুলেট যাবে ওন্ডের মধ্যে, এবং এবং এর ভেতরে চারপাশ দিয়ে কী থাকবে, যেহেতু কন্ট্যাক্ট ওন্ডে কিন্তু আর কিছু যাবে না, বাইরে কিছু আসবে না। যদি একটু নিয়ার কন্ট্যাক্ট হয় অথবা ক্লোজ কন্ট্যাক্ট হয়, তাহলে এই গ্যাস বা আনবার্ন পার্টিকেল এগুলোকে লিক করবে, করে সারাউন্ডিং টিস্যুর মধ্যে গিয়ে, ওন্ডের সারাউন্ডিং টিস্যুতে গিয়ে এরা স্টেইন করবে, হয় ব্ল্যাকেনিং হবে, টাটুইং হবে এবং সিনজেনিং অফ দি হিয়ার হবে। এটা বোথ অফ দি সেম অন দ্য রাইফেল উইপন অ্যান্ড শটগান উইপন, বোঝা গেল? এটা হলো এন্ট্রি ওন্ড। আর এন্ট্রি ওন্ডের বৈশিষ্ট্য হলো আরও, যে এন্ট্রি ওন্ডের সাধারণত যখন চামড়া যখন ভেদ করবে তখন মার্জিন উইল বি ইনভার্টেড, মার্জিনটা তখন ভেতরে যাবে, মার্জিন উইল বি ইনভার্টেড হবে। আচ্ছা, এখন আর এক্সিটন, তাহলে এক্সিটন কী হবে? এখন এক্সিটন দ্য ইয়ন্ড হুইচ ইজ প্রডিউসড বাই কী হবে, এক্সপালশন অফ দি বুলেট। আমরা একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বেড়ে যাবে, এই বেড়ে যাওয়াটাকে বলা হবে এক্সিটন। তাহলে এন্ট্রিয়ন হলো ঢোকার জন্য তৈরি হয়, আর এক্সিটন হলো এটা বের হয়ে যাওয়ার জন্য হয়। মনে রাখতে হবে যে এক্সিটন ইজ গ্রেটার দেন দ্যাট অফ দ্য এন্ট্রিয়ন, কারণ এরা যখন ভেতরে, যখন এই বুলেটটা ভেতরে ঢুকে ওর ইয়েটা মোশন কমে যায় এবং চারিদিক দিয়ে সে একটু নড়াচড়া রানিং করে বেশি,
নানা ধরনের ঘূর্ণায়মান হয়, এই জন্য ওইখানে বেশি টিস্যু ডিস্ট্রাকশন হয়ে বের হয়ে যায়। এই জন্য এক্সিট ওনটা হবে বড় আর এন্ট্রি ওনটা হবে ছোট, ঠিক আছে। এমনকি দেখা যায় যে স্লিট লাইক এন্ট্রি ওন, বাট বাইরে গিয়ে দেখা যায় যে অপোজিট সাইডে যেটা এক্সিট ওন রয়েছে এটা অনেক বড়। আবার এক্সিট ওন্ডে ম্যাসিভ ব্লিডিং হতে পারে, বাট এন্ট্রি ওন্ডে কিন্তু বেশি ব্লিডিং নাও হতে পারে। আবার এন্ট্রি ওন্ডে দেখবা যে টাটুইং, তারপরে তোমার বললাম তোমার ব্ল্যাকেনিং, টাটুইং এবং সিনজেনিং অফ দ্য হেয়ার, এটা এন্ট্রি ওন্ডে থাকবে, বাট এক্সিট ওন্ডে কি থাকবে? থাকবে না, এক্সিট ওন্ডে ওখানে থাকবে না। আচ্ছা, তারপরে ধরো এখন আমরা বললাম ক্লোজ কন্ট্যাক্ট আর হলো নিয়ার কন্ট্যাক্ট আর হলো এটা। এখন যদি ডিস্ট্যান্স থেকে হয়, দূর থেকে আসে, অনেক দূরে, বিয়ন্ড দ্য লিমিটেশন, তাহলে কী হবে? সেখানে কিন্তু এই সিনজেনিং আর টাটুইং এবং বার্নিং অফ দি স্কিন আর ব্ল্যাকেনিং অফ দি স্কিন, এই কয়েকটা চেঞ্জ হবে না। কিন্তু বুলেট তো ভিতরে যাবে, যদি যায় সে শরীরের মধ্যে, সেই ইঞ্জুরির মধ্যে বাকিটুকু সেখানে পাবে, কন্টেন্ট অফ দ্য বুলেট তুমি পাবে। হ্যাঁ, সেখানে কার্বন মনোক্সাইড অত দূর থেকে নাও আসতে পারে, ঠিক আছে। অতএব খুব যে চেরি রেড কালার হবে এমনটা নাও হতে পারে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এক্সিট ওন বললাম, এন্ট্রি ওন বললাম। এখন এই যে তোমার আমরা স্প্রেডিং, এই যে তোমার পিলেট, আমরা দূরে যখন যাই খেয়াল করতে হবে যে বুলেট এবং পিলেটগুলো সাধারণত আমি বলি যে পিলেট মানে কি, একসঙ্গে অনেকগুলো পিলেট যায় একসঙ্গে। এরা সাধারণত দেখা যায় 1 থেকে 2 মিটার পর্যন্ত এরা একসঙ্গে থাকে, বাট আফটার 2 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য মাজেল এন্ড দেখা যায় যে এরা ডিসপার্সড হয়, অর্থাৎ স্প্রেড করে বাকিটুকু তারা যায় সিঙ্গেলি। এই জন্য যত দূরে যাবে এরা তখন সিঙ্গেলি অনেকগুলো পিলেট চারিদিক দিয়ে সার্কুলার ওয়েতে এরা ইন্ডিভিজুয়ালি আঘাত করবে, একটা মাস হিসেবে আর যাবে না, যেহেতু দূরে পিলেট করে। বুলেটের বেলায় তা না, বুলেট তো একটাই, সুতরাং সে একাই যাবে, ঠিক আছে, অল দ্য টাইম সেম। বাট পিলেটের বেলায় সমস্যা হবে যে এরা 2 মিটার পর্যন্ত এরা একসঙ্গে থাকবে। তারপরে এদের আমরা যে চোকিং করে বলছিলাম তোমাদের একটু টাইট করার জন্য, এরপরে আর এটা থাকে না, 2 মিটার পরে এরা একসঙ্গে থাকতে পারে না, পরে এরা স্প্রেড করে, সেপারেট হয়ে যায়, হয়ে ডিসপার্সড হয়ে একটু দূরত্বে দেখা যায় যে হয়তো 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে এরা সেখানে ইন্ডিভিজুয়াল একটা করে ওন তৈরি করে। এরকম একটা ফর্মুলা আছে, যদি আমরা সাধারণত শর্ট গান আমরা ওই সার্কুলারটা মেপে কত ডায়ামিটার, এটা মাপলে কিন্তু কত দূর থেকে এটা ফায়ারিং করা হয়েছে এটা আমরা একটা গ্রস আইডিয়া বলতে পারবো। যদি ধরো এই যে ডায়ামিটার থাকবে, সেই ডায়ামিটারকে যদি তুমি তোমার 2.5 দিয়ে গুণন করো, তাহলে যে ডিস্টেন্স ইন মিটার সেটা হবে ডিস্টেন্স ইন মিটার অ্যাওয়ে ফ্রম দ্য টার্গেট পয়েন্ট। সেখান থেকে যেমন ধরো যে আমি ডিস্টেন্স পেলাম হলো 10 সেন্টিমিটার, তুমি 10কে তুমি 2.5 দিয়ে গুণ করো, 10 দোকানে 20 আর 5 কত হলো 25, তাহলে 25 সেন্টিমিটার, তার মানে 25 মিটার। তার মানে ওই জায়গা থেকে 25 মিটার দূরে অ্যাসাইলেন্ট ছিল, সেখান থেকে সে ফায়ারিং করছে। এরকম বোঝা যায় যে যেটা আমরা ডায়ামিটার পাবো, তোমার পাবো, ওই তোমার ডায়ামিটারটা পাবো, সেই ডায়ামিটারকে যদি আমি 2.5 দিয়ে গুণন করি তাহলে আমরা ডিস্টেন্সটা পাবো যে কত দূরে অ্যাসাইলেন্ট ছিল, এটা আমরা গ্রসলি এটা বুঝতে পারি। আমরা তাহলে এন্ট্রি ওন আর এক্সিট ওন আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। এখন আমরা এই যে এন্ট্রি ওন, যদি সিঙ্গেল এন্ট্রি হয়, তোমার কি ধারণা? আমি যদি বলি যে সিঙ্গেল এন্ট্রি ওন বাট মাল্টিপল এক্সিট ওন, ইজ ইট পসিবল? আমি একটা গুলি করছি বাট মাল্টিপল এক্সিট ওন হয়ে গেছে, হাউ ইট ইজ পসিবল? হ্যাঁ, এটা সম্ভব। এটা সম্ভব এই কারণে, আমি যদি আঘাত করো কোনো একটা বনি সার্ফেসে, মনে করো মাথায় আঘাত করছো, ফ্রন্টাল বনে,
আঘাত করবে এখানে, কী হবে, এটা ফ্র্যাগমেন্ট অফ দি, কী হবে, বোন হবে না, এখানে মাল্টিপল ফ্র্যাগমেন্ট হতে পারে, 2টা বা 3টা বা 4টা হতে পারে। তাহলে যখনই দি বোনি ফ্র্যাগমেন্ট উইল প্রডিউসড বাই দি কি, বাই এনি বুলেট অর পিলেট দিয়ে, এটা সাধারণত হবে না, বুলেট দেওয়া হবে। আচ্ছা, বুলেট দেওয়া হলে কি হয়, মনে করো 2টা বা 3টা ফ্র্যাগমেন্ট হয়ে গেল, বোন পিসেস, বোন ফ্রন্টাল বোন produce 3 or 4 pieces of fragmented bone. These fragmented bone will be in motion. ওরাও যে মোশনে ছিল বুলেটটা, এরাও ঠিক সেই মোশনই হবে, অ্যান্ড দে উইল ড্রাইভ টু আউটসাইড অফ দি হেড, মাথার অপোজিট দিয়ে তারা বেড়ে আসার চেষ্টা করবে, এবং ইন্ডিভিজুয়াল ফ্র্যাগমেন্ট অফ দি বনি পার্ট উইল অ্যাক্ট অ্যাজ এ সেপারেট বুলেট, কারণ এদের তোমার ইনার্সি অফ মোশন একই রকম ছিল, সেই জন্য প্রতিটা ফ্র্যাগমেন্ট, যদি 3টা ফ্র্যাগমেন্ট যায় তাহলে 3টা ফ্র্যাগমেন্ট প্লাস বুলেট 4টা আমরা পাবো, এক্সিটন পাবো। কয়টা পাবো? 4 এক্সিটন আমরা পাবো। আন্ডারস্ট্যান্ড? কিছুই না, এটা প্রথম আঘাতে যে কয়টা বনি ফ্র্যাগমেন্ট পাওয়া যাবে, সেই বনি ফ্র্যাগমেন্টগুলো প্লাস অরিজিনালটা, তাহলে 3 পাওয়া গেল ফ্র্যাগমেন্ট আর 1, তাহলে 4, এই 4টাই আমরা দেখবা এক্সিটনটে 4টা আমরা বন্ডিটা পাবো। আচ্ছা, আবার অনেক সময় দেখা যায় যে একটা দিয়ে এরকম তুমি বুঝতে পারো যে 4টা বা 6টা পর্যন্ত তোমার ওন্ড হতে পারে তৈরি। যেমন তুমি হয়তো ট্রাঙ্কে গুলি করার পরে সেটা, অথবা তোমার অ্যাবডোমেনে গুলি করলে সেই গুলি যদি তোমার থাইতে লাগে, আবার থাই যদি নিয়ার থাই এরকম ভাঁজ থাকে, তাহলে এদিক দিয়ে আসবে, তার মানে এদিক দিয়ে ঢুকে থাই দিয়ে বাড়া যাবে, আবার লেগ দিয়ে বের হয়ে যাবে, তাহলে কয়টা হবে? 4টে পয়েন্ট হবে না, তাহলে 3টে পয়েন্ট হবে, 1 2 3, 3টা পয়েন্ট হবে। এরকম করে বলা যায় যে একটা হলে মাল্টিপল ওন আমরা তৈরি করতে পারি, যে কোনোভাবেই হোক না কেন, যে এগুলো তৈরি হয়, এটা মেকানিজম আছে। আচ্ছা, আবার অনেক সময় দেখা যায় ইন্টেনশন ইজ প্রেজেন্ট বাট বুলেট ইজ অ্যাবসেন্ট। আমরা ইন্টেনশন পাচ্ছি বাট বুলেট পাচ্ছি না, কী কী কারণে বলো তো? ইন্টেনশন আছে, গুলি করছো, সেটা এন্ট্রিওন আছে, বাট এক্সিটন নাই, তাহলে কি, বাট আমরা ডিসেকশন করে আমরা কোনো গুলি পেলাম না। কেন পেলাম না? এক হতে পারে যে এন্ট্রি অন্তে ঢুকে এক্সিট অন্তে সে বের হয়ে গেছে, বাস আমরা আর পাবো না, 1। 2 নাম্বার, এন্ট্রি অন যদি হয়, এন্ট্রি অন্তে ঢুকে যদি ইফ ইট রিমেইন উইদিন দি স্টমাক, মনে করো স্টমাকে গেছে, যাওয়ার পরে সেটা ভমিটিং করে সে বের করে দিছে, তাহলে হবে না। যদি ইফ ইট এন্টার্স ইন্টু দি এয়ারওয়ে পাইপ, এয়ারওয়ে পাইপের মধ্যে যদি ঢুকে যাবে, এন্ডোট্রাকিয়াল টিউবের মধ্যে ঢুকে, ট্রাকের মধ্যে ঢুকে, তাহলে দেখা যাবে যদি কাশি হয় তাহলে কিন্তু এটা বের হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে এটাও বের হয়ে যেতে পারে। এরকম দেখা যায় যে আবার অনেক সময় দেখা যায়, মানে যদি স্টমাকের মধ্যেও যায় তাহলে দেখা যাবে যে সেটা ফিসেসের সঙ্গে বের হয়ে গেছে। সো আমরা অনেক সময় দেখি যে এন্ট্রিওন যে আমরা গুলি ঢুকছে, এটা ঠিক, কিন্তু আমরা অনেক সময় ডিসেকশন করে সেটাকে আমরা নাও পেতে পারি। না পাওয়ার সায়েন্টিফিক কারণ হলো এগুলো। আচ্ছা, এখন আমরা একটু বলবো সুইসাইডাল ওন আর হোমিসাইড। আমরা তো ইউজুয়ালি দেখি যে এটাতে তো বেশিরভাগ ক্ষেত্রেই কী হয়, হোমিসাইডাল ইনজুরি করা হয়, হোমিসাইড করা হয়। আবার অনেকে এটা থেকে সুইসাইড করে। যারা সুইসাইড মানে আত্মহত্যা, টার্মিনেশন অফ লাইফ ফর হিমসেলফ বাই হিমসেলফ, এটা হলো আত্মহত্যা করা। এখন এই আত্মহত্যা সাধারণত কী দিয়ে করে? সাধারণত বন্দুক দিয়ে করতে পারে, রাইফেল দিয়ে করতে পারে, পিস্তল দিয়ে করতে পারে, রিভলভার দিয়ে করতে পারে, যার কাছে যেটা আছে। এবং এটা মনে রাখবা, সাধারণত মেয়েরা করে না, পুরুষরাই বেশি করে। মেয়েদের মধ্যে এটার সংখ্যা অনেক কম। তাহলে মেল আর প্রিডোমিনেন্ট মোর দেন দ্যাট অফ দ্য ফিমেল। তাহলে এখন যদি আত্মহত্যা করতে চায়, তুমি আত্মহত্যা যখন করতে চাবা তখন কী চাবা? তোমার চাবার কি? চাবার হলে একটা পেইনলেস ডেথ, যাতে আমার কম কষ্ট হয় সেরকম একটা ডেথ। আমরা যদি ট্যাবলেট খাই, তাহলে যেমন বারবিচুরেট খাই, তেমনি যদি আমরা উইপন দিয়ে আমাদের আত্মহত্যা করতে চাই রাইফেল দিয়ে, তাহলে কিছু জায়গা আছে যেখানে এই তোমার যারা সুইসাইড করবে, দোজ হু ওয়ান টু কমিট সুইসাইড, তারা কিন্তু সেই সব জায়গায় আঘাত করবে। কোথায় কোথায়? ভাইটাল অর্গান, যেমন ধরো ব্রেন, তাহলে রাইট টেম্পল। আমি যদি ডান হাতি যদি হয় তাহলে রাইট টেম্পলে মারবে,
হ্যাঁ, তাহলে ব্রেন ম্যাটার মধ্যে গেল, সঙ্গে সঙ্গে সে মারা যাবে। এক, মিড লাইন অফ দি সাবম্যান্ডিবুলার এরিয়া, এখানেও মারা হয়। হ্যাঁ, এটা একটা। 3 নম্বর হতে পারে হার্ট প্যালেট, ইউজুয়ালি হার্ট প্যালেট। হার্ট প্যালেটে মারলে কোথায় যাবে? এটা ফ্রন্টাল বোনে যাবে, হ্যাঁ, ব্রেনের ভিতরে যাবে হার্ট প্যালেট। এক, এছাড়া আরও দেখা হয় প্রিকর্ডাল রিজিয়নে। আমরা জানি কার্ডিয়াক রিজন, এটা মোরালে সবাই জানে। যারা আত্মহত্যা করে তারা কিন্তু কিছুটা জ্ঞান নিয়ে আসে, কোথায় কোথায় মারলে আমার তাড়াতাড়ি আমার লাইফ টার্মিনেট করবে, সেটা তারা জেনে শুনিয়ে আসে। অনেক তাদেরও ওস্তাদ আছে কিন্তু অনেক, হ্যাঁ, তাহলে সেটা জেনে আসে এবং প্রিকর্ডাল রিজন মারে। সো দিস আর দ্য সাইড ফর ফর সুইসাইডাল গানশট ইঞ্জুরি। পরীক্ষায় থাকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি যেগুলো বললাম এখন, এক্সিটন, এন্ট্রিয়ন, পার্থক্য কী, হ্যাঁ, সুইসাইডাল গানশট ইঞ্জুরি কোথায় কোথায় করা হয়, সুইসাইড অফ দ্য সাইটস অফ সুইসাইডাল গানশট ইঞ্জুরি, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, থাকবে এগুলো। আচ্ছা, তাহলে এটা হলো সুইসাইডাল গানশট ইঞ্জুরি, আমরা এটা করতে পারি। আচ্ছা, এখন সুইসাইড আর হোমিসাইড, আমরা বললাম যে হোমিসাইড, তাহলে সুইসাইড তো নিজেই টার্মিনেট করা, হোমিসাইড মানে হ্যাঁ, টু কিল সাম পারসন বাই অ্যানাদার, একজন মানুষ অন্য একজন মানুষকে মেরে ফেলবে। তাহলে কি সেই সব সাইডগুলো দেখবে যে কোন কোন সাইডে মারা যায়? সে চেষ্টা করবে, অত সহজ না, সে অত পট করে প্রিকর্ডাল রিজনে পারবে না, তাই নাকি? সে চেষ্টা করবে এইসব ভাইটাল। আচ্ছা, এখন এখানে হবে কি যে সে যে কোনো জায়গা থেকে এটা মারতে পারে, তাই না? যত কাছাকাছি পারবে সে মারবে, হ্যাঁ, তবে এইসব সিলেক্টিভ সাইডে নাও হতে পারে। আর সুইসাইডে বলছিলাম যে অলওয়েজ সিঙ্গেল। সুইসাইডে কিন্তু আমরা যে সাইড কথা বললাম 4টা, এই সাইডগুলো তো হবেই, শুধু সিঙ্গেল সাইডই হয় সাধারণত, মাল্টিপল সাইড হয় না। একটা মারার পরে তার হুশজ্ঞান থাকবে না, সে আর সেকেন্ড ফায়ারিং করতে পারবে না, সেই জন্য সুইসাইড ইজ অলওয়েজ ওয়ান। তবে হ্যাঁ, ওই জায়গাতে যেখানে ফার্স্ট টার্গেট করবে, হ্যাঁ, সেখানে কিন্তু আরেকটা সেকেন্ড থাকতে পারে, নট আনকমন, ভেরি রেয়ার কমন, যে ওই পাশে সে হয়তো হয়তো দেখা গেছে সে হয়তো মনে করছে সাপোজ হিজ লাইফ নট টার্মিনেটেড, তখন সে হয়তো হাত তুলতে তুলতে আশেপাশে আরেকটা ফায়ারিং করতে পারে, সেটা ভেরি রেয়ার। বাট হোমিসাইডে তা না, হোমিসাইড সব সাইডার না, যে কোনো জায়গা থেকে এটা করতে পারবে, তাই না? আচ্ছা, এনি রিজনে এটা হতে পারে। আর সুইসাইডে হলে একটু এটা এই সিলেক্টিভ জায়গাগুলোতে সাধারণত হয়। আর এটা তো আমরা বলছি যে এটা সাধারণত কন্ট্যাক্ট, আমরা যেটা বলছি যে সুইসাইডেতে আমরা কন্ট্যাক্ট ওনডে হয়, কন্ট্যাক্ট করে আমরা করি, কিন্তু হোমিসাইড কিন্তু কন্ট্যাক্ট না, এটা এনি ডিস্টেন্স, যে কোনো রকমের ডিস্টেন্সে থাকে এটা হতে পারে। আর ডিরেকশন কী হবে, যে আমরা সাধারণত দেখা যায় যে সুইসাইড যারা করে তারা দেখো আপওয়ার্ড ডিরেকশন, সাধারণত আপওয়ার্ড। আর হোমিসাইডে কিন্তু ডিরেকশন নাই, তাড়াতাড়ি করে মেরে পালাতে পারলে বাসি, এরকম। আচ্ছা, এখন দেখবা যে যারা সুইসাইড করে তাদের হাতে কিন্তু আমরা কী পাবো? আমরা গান পাউডার পাবো। আমরা একটা পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে ওরা হাতে এই গান পাউডার ছিল। ফায়ারিং হবে তো স্মোক থাকবে, পাউডার থাকবে, এরা বা হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড গ্যাস, এগুলো সঙ্গে সঙ্গে এটা থাকবে, কিন্তু পরে আবার হাইড্রোজেন মনোক্সাইডও পাওয়া যাবে না, কার্বন মনোক্সাইডও পাওয়া যাবে না, হাইড্রোজেন সালফাইডও পাওয়া যাবে না। আচ্ছা, এটা রেসিডিউ থাকতে পারে, কিন্তু ওদের কিন্তু তা থাকবে না, ওরা দূর থেকে মেরে পালাবে, হ্যাঁ। আচ্ছা, আর সিনে দেখা যাবে, সিন অফ ক্রাইমে সাধারণত সুইসাইডে দেখা যায় যে সিন অফ ক্রাইমে উইপনটা পড়ে থাকে, সাধারণত দেখা যায় ক্লেন্সড হ্যান্ড, হাতে, হ্যাঁ, ক্যাডাভারিক স্পাজম হয়, হাতেই বন্দুক থেকে যায়, হাতেই পিস্তল থেকে যায়, ক্যাডাভারিক স্পাজম হয়, হ্যাঁ, এটা থেকে যায়। কিন্তু হোমিসাইডে তা থাকবে না, দূর থেকে, আর সিনে কোনো ইনস্ট্রুমেন্ট বা উইপন পাওয়া যাবে না, হ্যাঁ। আচ্ছা, আর সাধারণত মাল্টিপল এন্ট্রি অন থাকে ইন কেস অফ হোমিসাইড। সুইসাইডে আমরা বললাম যে সিঙ্গেলি ওয়ান, আর কোনো সময় রেয়ারি 2 আর 3 হতে পারে, 2 হতে পারে, বাট মাল্টিপল থাকবে অলওয়েজ ইন কেস অফ হোমিসাইড, কারণ তাকে মেরে ফেলে নিশ্চিত হয়ে তো তার দম, তা নাহলে তো সে যাবে না, হ্যাঁ। হি ইজ ওয়েটিং ফর লাস্ট এন্ডিং অফ দি লাইফ অফ দ্য টার্গেট, এই জন্য সে থাকবে না। আচ্ছা, তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সুইসাইড অ্যান্ড
হোমিসাইড। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এখন এখন আমরা আসলে কি করব? পোস্টমর্টম করব। তো পোস্টমর্টম করে এটা আসলে গুলি হলেই যে সেটা অ্যান্টিমর্টম হবে না পোস্টমর্টম হতে পারে। সুতরাং আমরা প্রতি ক্ষেত্রেই অ্যান্টিমর্টম অ্যান্ড পোস্টমর্টম ডিফারেন্সিয়েশন আমাদের খুঁজতে হবে। অ্যান্টিমর্টম ওন্ড কী, পোস্টমর্টম ওন্ডটা কী। যদি রেডিশ টু অরেঞ্জ রেড ইন কালার টাটুইংগুলো যদি থাকে ইমিডিয়েটলি হয়েছে, তাহলে হবেটা কি? এটা হলো অ্যান্টিমর্টম। এটুকু বোঝা যাবে যে অ্যান্টিমর্টম হলে কী হবে, এই চেঞ্জটা হবে রেডিশ ব্রাউন টু অরেঞ্জ রেড কালার। আর ইন কেস অফ পোস্টমর্টম দ্যাট ইজ গ্রে অর ইয়েলোইশ ইন্ডিভিজুয়াল, গ্রে হতে পারে অথবা ইয়েলো হতে পারে। এটা হলো ওন্ডের মধ্যে পার্থক্য। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে হলো যেই যে আমরা বললাম যে যখন ফায়ারিং করবে মেটালিক ফাউলিং, হোয়াট ইজ দ্য মেটালিক ফাউলিং? ফাউলিং হলো অর্থাৎ এই যে তোমার যে বুলেট বা পিলেট এগুলো যায় কোন দিক দিয়ে? আফটার ফায়ারিং ইট ট্রাভেলস থ্রু দি কী বললাম এটা হলো ব্যারেলের ভিতর দিয়ে যাবে। তাহলে ব্যারেলের ভিতর দিয়ে গেলে এই বুলেট বা পিলেটের সঙ্গে বুলেট কার্টিজের সঙ্গে কিছুটা ওয়ালের ইন্টেরিয়র সারফেস এদের ওয়ালের ধাক্কা লাগবে। তাই নাকি? যে এখানে কিছু চিহ্ন পাওয়া যায় যে ক্রিস, যেমন ধরো যে যদি রাইফেল উইপন হয়, তাহলে রাইফেল উইপনের ভিতরে কী ছিল? এটা আমরা বলছিলাম যে এই যে ভিতরে যে করাতে এই তোমার গ্রুভ অ্যান্ড রেজড এরিয়া, এটার কিছুটা চিহ্ন দেখা যায় যে ইট প্রিন্টস ওভার দ্য সারফেস অফ দ্য বুলেট। তাহলে এটা দেখে আমরা কিন্তু এর সঙ্গে কিন্তু একটা রিলেশন আছে। আমরা যখন পরবর্তী সময়ে ওই বুলেটটা নিয়ে আমরা খুঁজবো, ফাইন্ডিং করবো, উইপনের একটা সম্পর্ক আমরা কিন্তু এস্টাবলিশ করতে পারবো। সুতরাং এটা ইজ ইম্পর্টেন্ট। এটাকে বলে মেটালিক ফাউলিং, অর্থাৎ এরা যাওয়ার সময় যে একটা তোমার চিহ্ন তৈরি করবে ইয়েতে ওভার দি সারফেস অফ দি পিলেট অর বুলেট, এটাকে বলা হয় মেটালিক ফাউলিং। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এখন এই একটা উইপন, এই উইপন দিয়ে ফায়ার করছি কি করেনি এটাকে আমরা বুঝতে পারবো ওয়েদার ইট ইজ ফায়ার্ড অর নট। এটা বোঝা যাবে কি যাবে না? হ্যাঁ, যাবে, এটা তো বোঝা যাবে। কারণ যদি ইমিডিয়েট হয় 4 থেকে 6 ঘন্টার মধ্যে যদি এটা আমরা এই উইপনটা আমরা কাছে নিই এবং যদি আমরা স্মেল নেই, দেখা যাবে যে একটা ফাউল স্মেল, যেমন হাইড্রোজেন সালফাইড গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস, এর একটা স্মেল আছে। এটার জন্য একটা অফেন্সিভ স্মেল এটা পাওয়া যাবে। বাট আফটার 24 আওয়ার্স ইট ইজ ডিমিনিশড, এটা আর পাওয়া যাবে না। আবার যেহেতু ব্যারেলের মধ্যে দিয়ে এরা আসছে, এই ব্যারেলকে যদি ওয়াশ করে যদি এটা আমরা পরীক্ষা করি, তাহলে দেখা যাবে যে অ্যালকালাইন হবে। ইন কেস অফ ব্ল্যাক পাউডার, যদি ব্ল্যাক পাউডার গিয়ে থাকে তাহলে এটা অ্যালকালাইন ইন নেচার। আর যদি স্মোকলেস পাউডার যেয়ে থাকে তাহলে এটা হবে কি? স্মোকলেস পাউডার গেলে এটা হবে এই তোমার ইয়া হবে, এটা হলে অ্যালকালাইন, আর এটা হবে নিউট্রাল। এটা হবে নিউট্রাল। এটা ওটা অ্যালকালাইন, এটা হলো নিউট্রাল। আর অ্যালকালাইন প্রেজেন্ট মানেই হলো যে এখানে নাইট্রাইট এবং নাইট্রেট আছে। এটা হলো নাইট্রাইট এবং নাইট্রেট আছে। এটা হলো নিউট্রালের জন্য। নিউট্রাল হলে বুঝবো যে এটা স্মোকলেস, দ্যাট ইজ অ্যালকালাইন হলে হবে তোমার ব্ল্যাক পাউডার। যদি অ্যালকালাইন ইন নেচার হয় তাহলে ব্ল্যাক পাউডার, আর যদি স্মোকলেস হয় তাহলে হবে নিউট্রাল। তাতে বোঝা যাবে যে নাইট্রাইট এবং নাইট্রেট ইজ প্রেজেন্ট দেয়ার। সো আরেকটা টেস্ট আছে যে এই যে তুমি যে ফায়ারিং করলা, কোথাও গিয়ে তুমি তো অস্বীকার করবা যে না আমি তো কিছু করিনি, হ্যাঁ, তাহলে কি তোমার হাত সাক্ষী রাখবে না? অবশ্যই রাখবে। কি আমরা বলছি যে সুইসাইডের ক্ষেত্রে হাতের মধ্যে আমরা ওর চিহ্ন পাবো যে ও যে ফায়ারিং হয়েছে এটা হবে। এইভাবে একইভাবে যদি কোনো অ্যাসাইল্যান্ড ফায়ারিং করে, তবে তার হাতকে আমরা টেস্ট করলে আমরা বুঝতে পাবো যে সে ফায়ারিং করছে। সেটা হলো কি? এটাকে বলা হয় প্যারাফিন টেস্ট। এটাকে বলা হয় প্যারাফিন টেস্ট। ঠিক আছে? যদি প্যারাফিন দিয়ে আমরা হাতের উপরে যে পামার সারফেসে প্যারাফিন দিয়ে কিছুক্ষণ রাখার পরে এটাকে যখন আমরা তুলে অপোজিট সাইডে যদি আমরা
ইয়ে দিই, ডাইফেনাইল বেনজিডিন, ইয়েস, ডাইফেনাইল বেনজিডিন যদি এটা মিক্সচার করি তাহলে দেখা যাবে ব্লু কালার হবে। দিস ব্লু কালার ইন্ডিকেটস দি প্রেজেন্স অফ নাইট্রেট অ্যান্ড নাইট্রাইট, হ্যাঁ, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাবসলিউট টেস্ট। যা, আচ্ছা, তাহলে দিস ইজ দ্য অ্যাবসলিউট টেস্ট। কী বললাম তাহলে? এটা ভেরি ইম্পর্টেন্ট। কি? প্যারাফিন টেস্ট। আমরা আবার আরেকবার বলি যে এটা কি, আমরা প্যারাফিন দেবো। কোথায় দেবো? পামার সার্ফেস অফ দ্য হ্যান্ড, হ্যাঁ, ওই যে অ্যাসাইলেন্টের, অন্যের কারণ না, কিন্তু তোমার হাতে দিলে হবে না, যিনি গুলি করছেন তার হাতে দিতে হবে, হ্যাঁ। দিয়ে প্যারাফিন থেকে দিয়ে কিছুক্ষণ পরে এটা তুলে তার অপোজিট সাইডে দেবো আমরা কি, ডাইফেনাইল বেনজিডিন দিলে দেখা যাবে যে ব্লু রিয়াকশন। দিস ব্লু রিয়াকশন ইন্ডিকেট দ্য নাইট্রেট অ্যান্ড নাইট্রাইট ইন দ্য হ্যান্ড। সো দিস ইজ দ্য অ্যাবসলিউট টেস্ট অফ কি, তোমার অ্যাবসলিউট টেস্ট অফ use of firearm. So this much about your firearm injury. আমার মনে হয় তোমরা মনোযোগ দিয়ে শুনলে আমার মনে হয় নিশ্চয়ই এটা বুঝতে পারছো, হ্যাঁ। তাহলে আমরা কী আমরা একটা কনক্লুশন করি প্রথম থেকে আবার, হ্যাঁ। আমরা পার্থক্য বুঝলাম যে শর্টগান কার্টিজ এবং রাইফেল উইপন কার্টিজের পার্থক্য। তারপরে আসলাম কি, যে পার্থক্য হওয়ার পরে আমরা কী করে, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ ফায়ারিং মেকানিজমের মধ্যে কী আসে, আর ইঞ্জুরি তৈরি করবে। এই যে কন্টেন্ট অফ দ্য শর্টগান কার্টিজ অর কন্টেন্ট অফ দ্য রাইফেল কার্টিজ এগুলো বের হয়ে আসবে। কী বেরোবে? পিলেট বাড়াবে, বুলেট বাড়াবে, ফ্লেম বাড়াবে, তারপরে ধরো গান পাউডার বাড়াবে, হ্যাঁ, অ্যান্ড স্মোক বেরোবে। এরা একটা ম্যাটেরিয়াল একটা ডিস্টেন্স কভার করবে। যে ডিস্টেন্সে সে যেতে পারবে তার উইদিন ইটস ডিস্টেন্স এরা কিছু ইঞ্জুরি তৈরি করবে। বুলেট আর পিলেট অনেক দূরে যাবে, সুতরাং এরা অনেক দূরে যায় ইঞ্জুরি তৈরি করতে পারে। কিন্তু এই তোমার ফ্লেম, তারপরে স্মোক অ্যান্ড আনবার্ন পার্টিকেল আর পার্শিয়ালি বার্ন পার্টিকেল এরা তো বেশি দূরে যেতে পারে না। সেই রেঞ্জের মধ্যে যেটুকু থাকবে সেইটুকুর মধ্যে তারা এটা ইঞ্জুরি তৈরি করতে পারবে, হ্যাঁ। আর আমরা বলছি যে বুলেট কত দূরে যায়, পিলেট কত দূরে যায়। পিলেট সাধারণত আমরা বলছি কন্ট্যাক্ট অন, তারপরে ক্লোজ কন্ট্যাক্ট, নিয়ার কন্ট্যাক্ট অ্যান্ড ডিস্টেক্ট। একইভাবে তোমার কি এটা রাইফেল কার্টিজও তাই। আমরা কী বলবো? কন্ট্যাক্ট, ক্লোজ কন্ট্যাক্ট। এখানে কিন্তু একটু পার্থক্য, ক্লোজ কন্ট্যাক্ট এখানে একটু পার্থক্য হলো যে এটা উইদিন দ্য রেঞ্জ অফ দ্য ফ্লেমের রেঞ্জের মধ্যে থাকতে হবে, তাহলে হবে ক্লোজ কন্ট্যাক্ট। আর উইদিন দ্য রেঞ্জ অফ দি আনবার্নড তোমার গান পাউডার সেটার মধ্যে থাকলে তাহলে হবে এটা হবে নিয়ার কন্ট্যাক্ট। অ্যান্ড বিয়ন্ড দিস টু আর দ্য ডিস্ট্যান্ট কন্ট্যাক্ট। এখন এক্সিটন আর এন্টিয়ন খুবই ইম্পর্টেন্ট। এক্সিটন এরা সবগুলো ইম্পর্টেন্ট। তারপরে তোমার পরীক্ষায় থাকে কিন্তু ড্র অ্যান্ড ডায়াগ্রাম, স্কেচ দি শর্টগান কার্টিজ অর তোমার রাইফেল কার্টিজ, এই দুটোরই পার্থক্য কী এটা ধরে, কিন্তু কন্টেন্ট কী, গান পাউডার কী, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ দ্য গান পাউডার, হ্যাঁ। এগুলো খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট এটা। আর ওন তো আমরা বললাম যে এক্সিটন এন্টিয়ন এটা খুবই ইম্পর্টেন্ট। সুইসাইড হোমিসাইড কী এটাও ইম্পর্টেন্ট। তারপরে তোমার ইয়েটা সুইসাইডাল, হোয়াট আর দ্য সাইট সিলেক্টেড ফর সুইসাইড, কী সাইটগুলো ইঞ্জুরি হয়, এগুলো ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে শুনে থাকো, আবার একটু বইটা ইমিডিয়েটলি পড়ো আজকে রাতে এবং কালকে দিনের মধ্যে পড়ে ফেলবা, তাহলে দেখবা এটা যেটুকু সমস্যা আছে এটা বুঝতে পারবা। আর যদি কোনো কিছু এর মধ্যে বুঝতে তোমাদের সমস্যা হয়ে থাকে, যদি সেন্ড এ মেসেজ, আই উইল সলভ দ্য প্রবলেম, হ্যাঁ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, রোজা থাকো, ইফতারের সময় হয়ে আসতেছে, হ্যাঁ। আমি তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য, আমার পরিবারের সবার জন্য তুমি দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।